তারা জানে ওখানে যাবো, 3টে ডায়লগ বলবো, 5টা অটোগ্রাফ দেবো, তারপরে ফাংশন, প্রচুর টাকা। এটা তুমি বিশ্বাস করো অভিনেতাদের মানে যারা ইন্ডাস্ট্রিতে তাদের একটা লাক ফ্যাক্টর, অনেকে বলে না যে কর্মই আসল, কিন্তু লাক ফ্যাক্টরকে তুমি বিশ্বাস করো? আমি জানি আমাকে বুঝতে হবে যে আমি কোথায় আছি। আমি উত্তম কুমার নই, আমি মিঠুন চক্রবর্তী নই, সৌরভ গাঙ্গুলি নই। আমাকে যদি হাফ প্যান্ট পরে বুট পরে হঠাৎ যদি একটা টিভির মধ্যে আমাকে দিয়ে দেওয়া হয়, আমি কি পারবো খেলতে? আমার জায়গাটা আমি জানি, তুমি এক্সপেক্ট করলে ভালো, না করলে আরো ভালো, আমার কিছু যায় আসে না, তোমার ফল্ট। টলি ইন্ডাস্ট্রিতে নয় নয় করে যার 35টা বছরের উপর হয়ে গেল, যিনি একজন আদ্যপান্ত প্রাণ খোলা মানুষ, নিউজ নাও কথোপকথনে আজকে আড্ডা দেবো তার সঙ্গে। আজ আমাদের ভীষণই পছন্দের অভিনেতা ভাস্কর ব্যানার্জিকে স্বাগত জানাচ্ছি নিউজ নাও কথোপকথনে। ভাস্কর দা, প্রথমেই বলো কেমন আছো? এমনি চলছে, ভালোই চলছে। ভালো মানে দেখো কেমন আছেন জিজ্ঞেস করতে ভালোই তো মানুষ বলে। হ্যাঁ সেটাই ভালো আছে, খারাপ ভালো মিলিয়ে তো চলে। সব ভালো সব খারাপ হয় না, মিলিয়ে মিশে টোটাল ইকুয়াল টু ভালো আছে। ভালো আছে না, ওই জিজ্ঞেস করলে ভালোই বলে মানুষ বা ভালোই বলতে হয়, কিন্তু ওই আর কি বলে কেমন আছে খুব খারাপ আছে, এটা খুব ক্লোজ লোকেদের বলে। ভালো আছি কেন খারাপ থাকতে যাবো, ভালোই আছে, ভালোই আছে, ভালো থাকতে হবে, ভালোই থাকো, এক্স্যাক্টলি ভালো থাকতে হবে। আচ্ছা, তোমাকে নিয়ে একটু একদম পেছনের দিকে ফিরবো, মানে তোমার হ্যাঁ একদম রিমাইন্ড, তোমার একদম শুরুটা। ভাস্করদের সবারই একটা শুরু থাকে, তো শুরুর সময় যেটা হয় যে বাবা মায়ের একটা ভূমিকা থাকে, তো তুমি যখন ডিসাইড করলে অভিনেতা হবে, দেখো প্রথমেই বলি আমি ডিসাইড করিনি। আচ্ছা, ইট হ্যাপেন্ড। আচ্ছা, এটা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি তো লেখাপড়া করছিলাম, এমএ পড়ছিলাম, তখন এমএ ঢুকিনি, যখন প্রথম কাজ করি তখন আমি ক্লাস 12 দিয়েছি, দিয়ে ফার্স্ট ইয়ারে ঢুকেছি ইন জেভিয়ার্সে। তখন সমরেশ মজুমদার আমাকে কফি হাউসে দেখে ঠিক করে যে কালপুরুষ ছবি তো অর্ক আমি করবো। বাবারও প্ল্যান ছিল না, আমাদের কোনো প্ল্যানিং ছিল না, মানে আমি যে লেখাপড়া করবো তারপরে যা হয় হবে, চাকরি বাকরি কিছু একটা হবে, যেরকম বাঙালি ছেলে যেরকম ভাবে বড় হয়। স্পোর্টস এর প্রতি খুব ঝোঁক ছিল, এখনো আছে, ওটাই আমার প্রায়োরিটি স্পোর্টস। আচ্ছা, তো সেক্ষেত্রে হঠাৎ করে বললো অভিনয় করে বা ওটা লেখাপড়া মেনটেন করে যদি করতে পারো করো, আমার কি আপত্তি আছে। পাড়ার থিয়েটার করতাম, গ্রুপ থিয়েটার করি, পাড়ার থিয়েটার যেরকম হয় না সেরকম করতাম। তো সেখানে মানে থিয়েটারের চর্চাটা ছিল, পাড়ার থিয়েটার, মানে বাবার ডিরেকশন দিচ্ছে কি কাকার ডিরেকশন দিচ্ছে। আচ্ছা, বাড়ির তো তোমাদের একটা থিয়েটারের আবহাওয়া ছিল, বাড়ি পাড়া, আচ্ছা আচ্ছা, সবাই মিলে। তো সেটা মানে শখের শখ, তার মানে তো পারিবারিক একটা সাপোর্টও ছিল। হ্যাঁ, অভিনয়ের ক্ষেত্রে পাড়াতে থিয়েটার করবে কি আটকাবে, কারণ পাড়ায় আমি খেলতাম ক্রিকেট ইন রাস্তা, তো সবাই খেলে, এটা নিয়ে তো কোনো বিরাট অ্যাম্বিশন কিছু নেই। আচ্ছা, সেক্ষেত্রে ছবি করতে গেলে হঠাৎই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম। আমার প্রথম কো অ্যাক্ট্রেস ছিলেন সুমিত্রা মুখার্জি, প্রথম দার্জিলিং মেলে শর্ট হয়েছিল, প্রথম শর্ট আমার, মানে হাওড়া টু এনজিপি, ওই ট্রেনের মধ্যে শুটিং হয়েছে। তা হলো ঠিক আছে, ছবি চললো, ছবি মানে শুটিং চললো, শুটিং হয়ে বন্ধ হয়ে গেল, শুটিং ছবিটা হয়নি, মানে আসেনি। সেটা করতে করতে জয়ন্ত ভট্টাচার্য মানে অগ্রগামী যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তিনি আমার দেখে, মানে শুটিং এর মধ্যে কিছু ইনডোর শুটিং ছিল NT1-এ, দেখে ওরা ভালো লেগেছিল, সেখানে ছবি হচ্ছে বিমল দেব এবং হিরেন নাগ হচ্ছে তার ডিরেক্টর। ছবির নাম টুনি বউ। আচ্ছা, মনোজ বসুর খেলাঘর, এই গল্পটা নিয়ে টুনি বউ। তো একটা বাচ্চা ছেলের আছে প্রয়োজন, মানে বাচ্চা বর, মানে ওই বালিকা বধূ টাইপের। তো সেক্ষেত্রে ওই রোলটা আমি পেলাম, অডিশন দিলাম, অডিশন দিয়ে পাস করলাম। ওই ছবিটা হয়েছিল, মানে রিলিজ করেছিল, কিন্তু চলেনি খুব একটা। আর এখানে যিনি পরিচালক হিরেন নাগ, এটা অদ্ভুত, আমার প্রথম ছবির ডিরেক্টর, আমার বাবার যে প্রথম ছবি উত্তম কুমারের সঙ্গে জীবন মৃত্যু, তারও ডিরেক্টর ছিলেন হিরেন নাগ। তো একই পরিচালকের আন্ডারে দুটো জেনারেশনের ডেবিউ, এটা একটা খুব সুন্দর। হ্যাঁ, সেই হলো। তারপরে টুনি বউ চললো না, সুখেন দাস আমাকে একটা কাজ দিলেন মা এক মন্দির, তারপরে সেটাও চললো। সুতরাং ব্যাক টু প্যাভিলিয়ন, গ্লাভস স্কুলে বসে আছি, লেখাপড়া করছি।
তারপরে কম্পিউটারে ভর্তি হলাম। এটা যে তুমি যে বলছো এটা কোন কোন বয়সের কথা বলছো? এটা আমি 85 to 87 88 এই টাইমটা, তখন বয়স 22 23 একদম ইয়াং এজ। হ্যাঁ ওরকমটাই। তারপর দেখলাম যে হবে না এসব, বাবা বলল তুই লেখাপড়া কর, হলে হবে না হলে না হবে, যাকে একটা এক্সপিরিয়েন্স তো হলো ক্যামেরার সামনে, না ঠিক আছে। তারপরে যখন আমি এনআইটি তে কম্পিউটার নিয়ে লেখাপড়া করে চাকরিতে ঢুকেছি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 2 মাসের মধ্যে আমার কাছে লোক এলেন যে ভবেশ কুমড়ে একটা ছবি করবে বৌরানী। বৌরানীতে যখন দেখেছিল টুনিবু, ওরকমই একটা ছেলের প্রয়োজন আছে, তা যদি আপনি একটু দেখা করেন। দেখা করলাম, দেখা করে উনি বললো যে এ হবে, টেস্ট হবে, ওই মানে কি বলেন ওই ফটোশুট, লুক সেট না কি সব বলে আর কি, এখন বলে, তখন বলতো যে হ্যাঁ, তো সেক্ষেত্রে ওটা হবে NT1 স্টুডিওতে অমুক দিন, কবে আসতে পারবেন? আমি দেখুন আমি তো চাকরি করি, একটা রোববার দেখে করলে ভালো হয়। ঠিক আছে, একটা রোববার ফিক্সড হলো। আমি তখন যে কোম্পানিতে কাজ করি, ইনসিডেন্টালি সেই কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর, তিনি ওই রোববারই আসছেন ফ্রম মুম্বাই টু মিট দ্য টিম, এখানকার টিমটাকে মিট করবো। ঠিক আছে, ওটা তো বিকেল বেলা আছে, উনি কখন আসবেন? 10 to 11। আর ঠিক আছে, ওখান থেকে আমি চলে যাবো, 1:30 বোধহয় ওখানে ছিল শুট। উনি ফ্লাইট করলেন মিস, ফ্লাইট মিস করলেন, খবর এলে উনি আসছেন 1:30-2 সময়। 1:30-2 একটা মানুষ ওইখানে, আবার ওইখানে কি করে থাকবে? আমার তখন খুব চিন্তায় পড়লো যে কি করবো না করবো কিছু বুঝছি না, মানে দ্যাট ওয়াজ এ ভেরি বোল্ড স্টেপ আমি নিয়েছিলাম। আমি বললাম যে আমি তো রোববার দিনটা তো আমার, এটা কোম্পানির নয়, আমি দিয়েছিলাম, উনি মিস করেছেন, তা আমি আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন আমার বললো যে ওইটা মিটিংটা ছিল ইন তাজ বেঙ্গল, আমাকে এখানকার যিনি হেড তিনি বললেন যে ইফ ইউ গো আউট অফ দিস রুম ইউ গো আউট অফ দ্য কোম্পানি, I prefer to go out of the company। বলে টাইটা খুলে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমি উত্তর দিকে জু গার্ডেনের সামনে ট্যাক্সি, বললাম NT1। সেই NT1 গেলাম, চাকরি ছেড়ে দিয়ে ওখানে পাস করবো কিনা জানি না, নাও পাস করতে পারতাম। নো রিস্ক নো গেইন বলে না, কিরকম একটা হয়ে গেছিল। ওখানে গিয়ে আমি 2টা ছবি পেয়ে গেলাম। ছবি যখন তোলা হচ্ছে তো হরনা চক্রবর্তী উনিও ছিলেন পাশে, বলেছে এইরকম একটা ছেলের আমার দরকার নবাব ছবিতে, এরকম দরকার তোমাকে নেবো আমি। ঠিক আছে, আমার তো সবেতে যা আসছে ক্যাচ এটা ধরে নেবো। তো 2টো ছবি পেয়ে গেলাম ওই দিন, চাকরি ছাড়ার দিন, বৌরানী নবাব, আর 2টো ছবি সুপারহিট। একদম একদম। আমি বলবো তোমার জন্য এটা বেটার হলো, কারণ চাকরিটা যদি থাকতো একটা দোনমোনা চলতো, কি করব না, মানে কিছুটা হতো হয়তো। মানে আমি স্টেপ আউট করেছি, তো লং অন 6 মাস, 6 হয়ে গেল কি হ্যাঁ, মানে সুযোগগুলো এসে গেল, সত্যি কথা এসে গেল। কিন্তু না যদি আমি করতাম তো অন্যরকম লাইফ হতো, যেটা কপালে থাকে সেটাই হয়। কিন্তু ওই নো রিস্ক নো গেইন, ওই রিস্ক আমি বলছি না কাউকে নিতে, তখন আমি নিয়েছিলাম এবং ওটা ক্লিক করে দিয়েছিলাম। এটা কোথাও গিয়ে লাক ফ্যাক্টরও একটা, ওই সময় এটা তুমি বিশ্বাস করো? অভিনেতাদের মানে যারা ইন্ডাস্ট্রিতে, তাদের একটা লাক ফ্যাক্টর, অনেকে বলে না যা কর্মই আসল, কিন্তু লাক ফ্যাক্টরকে তুমি বিশ্বাস করো? দেখো একটা কথা আছে, দৈব না পুরুষকার, দুটো কথা আছে, দৈব না পুরুষকার। দৈবরও যেমন জায়গা আছে, পুরুষকারেরও জায়গা আছে। কর্ম তুমি বাড়িতে বসে থাকতে হবে না, তোমার কপাল তোমার সাথ দিতে হবে, কপাল ছাড়া কিন্তু কিছু হয় না, মানে কোথাও কিছু হয় না। সুতরাং তোমাকে কর্ম করতে হবে প্লাস কপালেরও জোর থাকতে হবে, দুটো যদি একসঙ্গে যায় তবেই একটা জায়গায় যাবে। কপাল দিচ্ছে না, কিন্তু কর্ম করলে কপাল তোমার দেবে একটা না একটা সময়, কর্মটা করে দেবো। তুমি বাড়ি বসে থাকবো, আমার ছক বলছে তুই উন্নতি করবি, অমুক সময় থেকে অমুক যোগ, ঠিক আছে ওটার পথ দেখাচ্ছে, কিন্তু তোমাকে তো ট্রেকিংটা করতে হবে। পাহাড়ে উঠতে গেলে তোমার রুট দেওয়া আছে, ক্যাম্পি, তোমাদের যেতে হবে, সেখানে তো অনেক হার্ডলস ফেস করতে হবে। ক্যাম্পে বসে থেকে ঘুমোলে তো হবে না। সুতরাং তারপর তো কপাল, যে ঝড় উঠলো না, ওয়েদার খুব পরিষ্কার, তুই এগিয়ে গেলে, এগুলো তো কপাল হেল্প করছে, কিন্তু তোমাকে এগোতে হবে। একদমই। আর এটা তো নিশ্চয়ই তোমাদের ইন্ডাস্ট্রিতে বলা হয় অনিশ্চিত জীবন, একদম অনিশ্চিত। তুমি নিজেও খুব একটা ক্রুশিয়াল টাইম কাটিয়েছিলে, যে সময় তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময় তুমি বলেছো অনেকটা গ্যাপ একটু পড়ে গিয়েছিল। ওটা সাংঘাতিক। তো মানে সেটা দ্যাট ওয়াজ ইন 93 বৌরানী নবাব শ্বেতপাথরের থালা হিট করে গেল, বিয়ে হলো,
তারপরই পরপর ফ্লপ হয়ে গেল কয়েকটা ছবি, পুরস্কার, অমৃতের পুত্র, ভালোবাসার আশ্রয়, চারদিক অন্ধকার, মানে মানে কি বলবো, মানে ফাঁকা চারদিক। তখন ও বউ প্রেগনেন্ট। তো একটি বছর পরে ঈশ্বর ওই জন্য দিয়েছিল যে একটা বছর বইয়ের সেবা কর না। আচ্ছা। তো আফটার বার্থ অফ মাই চাইল্ড কোথা থেকে আবার টুকরো টুকরো করে কাজ চলে এলো, এবং আবার মানে এগুলো হচ্ছে মানে পরে যখন ভাববে সামথিং আপ দেয়ার, সামবডি আপ দেয়ার লাভস ইউ, এন্ড তোমার তাকে সম্মান দিতে হবে। এবং আমি এটা মনে করি, আমি যে কাজগুলো করছি বা এই কথাগুলো যে বলছি, সামবডি ইজ পাওয়ার ইজ দেয়ার, এটা আমাকে দিয়ে বলিয়ে দিচ্ছে। কারণ আমার তো অ্যাক্টিং করাটা আমার স্বপ্ন ছিল না, বড় অভিনেতা হবো, আমার অভিনেতা হতেই হবে, নাহলে মরে, এরকম কিছু ছিল না। ইট হ্যাপেন্ড, ইটস জাস্ট হ্যাপেন্ড। সৌরভ গাঙ্গুলি যেরকম, যখন স্নেহাশিস খেলতে পারলো না, সৌরভ চান্স পেয়ে গেল। ও কি ভেবেছিল যে লর্ডস 100 কোটি আজকে সেলিব্রিটি? ও ভাবেনি, কিন্তু ফুটবল নিয়ে ভেবেছিল, ফুটবল নিয়ে ভেবেছিল, কিন্তু ইট হ্যাপেন্ড টু হিজ লাইফ। স্নেহাশিস হয়নি, ওর হয়ে গেল। সেটাই যে যার হওয়ার কথা ছিল তার হয়নি, যার হওয়ার কথা ছিল না সে আজকে দাদা। সবটাই মেনে নিতে হবে আমাদের, মানে যেরকম যেরকম আসছে, হ্যাঁ, যেটা তোমার হবার সেটা হবে। সত্য বন্দ্যোপাধ্যায় যখন আমি টুনি বউ করি, আমার বাবার ভূমিকা বলেছিলেন, তো উনি আমায় বলেছিলেন যে ঈশ্বর কপালে লিখে দিয়েছে তোর কি হবে না হবে, 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না, আর ছোট্ট একটা জীবন, এনজয় ইট, বেশি অ্যাম্বিশাস হওয়া কোনো প্রয়োজন নেই। যেটা আসবে আনন্দ করে গ্রহণ কর, যেটা আসবে না আসবে না। হেমন্ত মুখার্জির গান আমি বহু জায়গায় বলেছি, যা কিছু পেয়েছি গাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না তো সে আমার নয়, দ্যাটস নট মাইন। তো ওটা ভুলে যাও, যেটা তোমার আছে এইটা আমার, এটাই খাও, এটাই তৃপ্তি করে খাও, ঠিক ঠিক, এটাই আনন্দ, এটাই মজা, অন্যদিকে হাত বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তাহলে প্রথম দিকের এই যে এতগুলো ছক্কা, নবাব, বৌরানী, শ্বেতপাথরের থালা, ওটা একটা বিরাট ছবি একদম। শ্বেতপাথরের থালার একটু অভিজ্ঞতাটাও জানবো, মানে কেমন পুরো অত, মানে অপর্ণা সেন, মানে সবাই মিলে, সবথেকে বড় পরিচালক প্রভাত রায়। তা প্রভাত রায় আমাকে ডেকে চান্সটা দিয়েছিলেন যে পারবে তো বাবা, আমি দেখো এটা আবার অপর্ণা সেন আছে, এ আছে, ওই আছে, খুব বিশ্বাস। আচ্ছা, প্রথমেই ওই রোলটা তোমার কাছেই গিয়েছিল, মানে আলাদা করে কোনো অডিশন হয়নি? অডিশন নেই। আচ্ছা আচ্ছা, উনি আমায় ডেকেছিলেন যে একবার দেখা করো। আচ্ছা। পল্লব দা, ওর যে অ্যাসিস্ট্যান্ট, সে একদিন বললো যে উনি ডাকছেন, এই অ্যাড্রেস, তুমি দেখা করো। আমি গেলাম, উনি দেখলেন, দেখুন আমি লিখেছি তোমাকে এই করতে হবে, এই করতে হবে, খুব সাপোর্টিভ। ইয়াং ছেলে, তার অপর্ণা সেনের মতো যাকে দেখে বড় হয়েছি, দীপঙ্কর দে, স্টলওয়ার্ড, এরা অ্যাক্টিং এর একটা স্তম্ভ তো এখনো। তো সেখানে আমার মনে আছে প্রথম দিন যেদিন শুটিং করতে যাচ্ছি, যখনই ওই পেরোচ্ছি আর কি, উজ্জ্বলা সিনেমা, আমি একবার ঠিক করলাম যে আমি গাড়িটাকে ঘুরিয়ে নিই। আচ্ছা, দরকার কি, বাঘ সিংহর মধ্যে পড়ে লাভ নেই, মানে ভয় পাচ্ছিলে। এদিকে প্রভাত রায়, ওদিকে দীপঙ্কর দে, ওদিকে অপর্ণা সেন, মানে একটা কি করবো। আর আমি তো অ্যাক্টর নই, বেসিক্যালি আমি তো অ্যাক্টর, ততদিনই তো তুমি এস্টাবলিশ, ওই খেলি আর কি, কিন্তু আমি প্লেয়ার তো নই, মানে খেলি, ব্যাটের কানা লেগে 4 হয়ে গেছে, কোনোটা হয়তো স্লিক দিয়ে বেরিয়ে ক্যাচ পড়ে গেছে, আমি 100 করেছি, এরকম। যাকে সেটা নয়, কিন্তু আমার ওই কনফিডেন্স ছিল না যে পারবোই। আর আমি তো স্ট্যামারার, তো কথা আটকায়। আচ্ছা, আটকা তো এখনো আটকায়, দেখবে ইন্টারভিউর মধ্যে অনেকবার এরকম হবে, তো সেক্ষেত্রে মানে তখন তারপরে আমি গেলাম, প্রভাত আমাকে নিয়ে গেল অপর্ণা সেনের কাছে, যে তোমার ছেলে করবে। আমি পায়ে দিয়ে প্রণাম করলাম, ও তো জড়িয়ে ধরে বললো যে আমি কিন্তু কেউ নই, হ্যাঁ অপর্ণা সেন আমি নই, কিন্তু আমি তোমার মা, আর তুই আমাকে বুড়ি বলে ডাকবি, আমি তোকে রূপু বলে ডাকবো, এবং কোনো অসুবিধা হলে এমন ভাবে মোল্ড করলো। আমি বললাম কাল কখন শুটিং আসবে, পরশু কখন হবে, আই গট ইন্টারেস্টেড ইন দ্যাট। এটা একটা বড় শিল্পী, হ্যাঁ, এটা শিখলাম যে কেন করলো, যে আমি যদি ভয় পাই তো কাজটা ভালো হবে না, সেই মা ছেলের বন্ডিংটা হবে না, বন্ডিংটা 1 সেকেন্ড তৈরি করে দিবে। এগুলো হচ্ছে মানে শেখার ব্যাপার। ওই জন্যই আজকে অপর্ণা সেন বা ওই স্ট্যান্ডার্ডের যারা, এই জন্যই কি অভিনয় পারো, ডায়ালগ বলে বাদ পারে, এরা যে ভয়ে ভয়ে এমন করে দেবে যে নায়কের মতো, তুমি জল বলবে আমি তেল বলবো, সেরকম নয়। বুঝতে পারছিস আমি কি বলতে চাই? একদম একদম সত্যি কথাই। কিন্তু সেখানেই তোমার অপোজিটে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সেখান থেকে স্টার্ট। কিন্তু সঙ্গে আমার ভীষণ ভালো বন্ডিং হয়েছিল তখন, এখনো বন্ডিং খুব ভালো, খুব ভালো, শি ইজ আ সুইট লেডি। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত তো ফিল্মেই থেকে গেল, কিন্তু তুমি পরবর্তীকালে সুপারস্টার, ফিল্ম থেকে সরে এলে কেন?
আমি সরে আসিনি, করতে পারিনি। আচ্ছা, কেউ সরে আসতে চায়নি, কেউ সরিয়ে দেয়ও না, আর কেউ সরে আসেও না। আচ্ছা, তুমি যদি না খেলতে পারো তোমাকে বসিয়ে দেবে, তো স্বাভাবিক, তো স্বাভাবিক। এটা কোনো জায়গা এটা নিয়ে কোনো ক্ষোভ অভিযোগ নেই? না না, তো বলুন যা পেয়েছি সঞ্চয়, যা পেয়েছি অনেক পেয়েছি আমার থেকে, আমি যা ট্যালেন্ট আমার তার থেকে অনেক বেশি পেয়েছি। ইন্টারভিউ দিচ্ছি, এটা বিরাট সৌভাগ্য আমার যে এই চ্যানেল আমার ইন্টারভিউ। আমাদেরও সৌভাগ্য। তোমার আমার যেটা মনে হয় ওই নিয়ে কি পাইনি না পাইনি কোনো আমার ওয়াইফ শুড আই ওয়েস্ট টুডে। কালকে কি হয়েছে ভেবে আজকেরটা কেন ওয়েস্ট করবো, কালকেরটা কেন ওয়েস্ট করবো? কত সুন্দর সব জীবন পড়ে আছে। তোমার থেকেও আমি শিখছি। তুমি যেমন সিনেমা করতে গিয়ে শিখেছো, এই যে বলছিলাম প্রাণখোলা, সেটা তো সবসময় দেখে এসেছি হাসি মুখ, কিন্তু তোমার মধ্যে এই যে পজিটিভিটিটা, এটাও আমি এই মোমেন্টে শিখছি। একদম বি পজিটিভ, সত্যি কথাই শেখার মতো জিনিস। এটা আজকালকার যুগে খুব দরকারও, কারণ এখনকার যুগে অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি নেগেটিভিটি, সবসময় আমরা অনেক কমপ্লেন, ওই হয়নি, ওই নিয়েছি, এই করেনি। আরে কি মুশকিল, কি আছে নাকি? মানে ধরো তোমার ফুটবল খেলা, স্ট্রাইকার সব বল কি দেয় না নেট, বল পেলো নেটে দেয় কি, কত মিস করে, গালাগাল খেয়ে শেষ হয়ে যায়, লাস্টে হয়তো একটা গোল দুর্দান্ত, বাবা বাবা সেটাই। মানে তার আগের অ্যাটেম্প গুলো যে মিস হলো তখন এটা নিয়ে কেউ বলবে না। এক্স্যাক্টলি, এটা কিন্তু সত্যি। আবার তুমি যে গোলে খেলছে সারা ম্যাচ দুর্দান্ত, একটা গোল করো তার বদনাম হয় না। ঠিক ঠিক উল্টোটা, ঠিক ঠিক সারা ম্যাচ দুর্দান্ত খেলো, একটা গোল হয়তো খেয়ে গেছে, ও ঘুষ খেয়েছে, টাকা খেয়েছে, ওকে কেন নামানো হয়েছে, সে পুরো ভালো খেলেও তো বদনাম। আর স্ট্রাইকার বাজে খেলে একটা গোল দিয়ে কি সে কিন্তু খুব বলবে আমি যদি স্ট্রাইকার হতাম। এই যে আর্জেন্টিনার যে লোকটা মার্টিনেজ গোলে কি অসাধারণ খেলতো, কাল যদি দুটো গোল খেয়ে যাওয়ার বদনাম। এই তো খেলার নিয়ম, এই পায়ে রাখবে, ওই মাথায় তুলবে, আর সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে বাবা, যাই হোক। মানে কোনো কিছু যা হচ্ছে ভালোর জন্য, ভালোর জন্য হচ্ছে, ঠিক। বাহ, যেটা বলছিলাম একদম শুরুতে বললাম, তোমার তো 35 বছরের ওপর হয়ে গেল, এতগুলো দিন ইন্ডাস্ট্রিতে আছো, প্রচুর পরিবর্তন। কি মনে হচ্ছে? পরিবর্তন তো প্রচুর দেখি, ড্রাস্টিক চেঞ্জ। তো হ্যাঁ, তো সেটা কিরকম চেঞ্জেসটা, খারাপ ভালো, তোমার মতামতটা কি? দেখো খারাপ ভালো কি বলতে, সবাই বলবে আমার যুগটা যা ছিল এই যুগ, এসব কথা বলে লাভ নেই, যুগ তো পরিবর্তন হবেই। সব যুগেরই কিছু ভালো আছে, কিছু বাজেও আছে। অনেক নিউ কামাররা চান্স পাচ্ছে, প্রচুর নিউ, তখন তো অত চান্স পেত না, মানে অডিশন দিয়ে স্টুডিওতে ঢোকাই যেত না, মানে খুব টাফ ছিল তখন, মানে কাজ পাওয়া মানে খুব টাফ। এখন তো অডিশন দিয়ে, এখন যারা বড় বড় যে কোনো আছে হাউস, তারা তো নিউ কামারদের তো অনেক চান্স দিচ্ছে, নিউ কামার আসছে, 100টা হয়তো 5টা থাকছে, 95 বেরিয়ে, কিন্তু আসছে তো, ইনফ্লোটা হয়েছে অনেক বেশি, ওই জন্য অনেক নিউ কামারদের ফেস আমরা, মানে কাজ পাওয়াটা তুমি বলছো এখন একটু বেশি ইজি আগেকার তুলনায়? নিশ্চয়ই ইজি। আর এখন মানে কি, এখন সেভাবে তো গল্প হয় যে অ্যাক্টিং, মানে তখন একটা শুটিং, একটা সিন করা মানে বেশ ছিল, যেখানে ওই সিনটা ছিল অপরেশ নামে থাপ্পড় মারে, হ্যাঁ, ওই সিনটা এইটুকু এইটুকু কাটা ছিল। তারপরে যখন সিনটা এগোচ্ছে, আমরা যখন রিহার্সাল করছি, তখন প্রভাতদা বললো যে একটু এগো, আচ্ছা ওইটা ওয়ান শট হবে, আচ্ছা ওয়ান শট, বড় ট্রলি পাতা হলো, অ্যাকশন, কারণ টেম্পোটা তাহলে উঠবে না। এই যে এত সময় তখন কেউ দেবে না, এখন তো এত সময় দেবে না, এখন তোমাকে ওই ছাঁচে ফেলা করে যেতে হবে, এবং এখানে অ্যাক্টিং বলতে ভালো ডায়লগ গুলো পরিষ্কার বেশ সুন্দর করে বলতে হবে, স্পষ্ট করে বললেই তুমি বড় আর্টিস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কি মানো যে আগেকার সময় তোমরা বোধহয় একটু যেরকম ভাবে তখনকার হতো, তখন এই যে বলছিলে সময়টা, তখন একটু সময় দিয়ে করা হতো বলে একটা শেখার জায়গায় ছিল। এখন যেমন সেই মানে তোমাকে পুরো রীতিমতো তৈরি হয়ে আসতে হবে ক্যামেরার সামনে। আরে বাবা হ্যাঁ, নিশ্চয়ই, মানে ওইটা একটা এখন যারা করছে হ্যাটস অফ টু দেম, যে আসছে রিল করছে, সবকিছুই করছে, কিন্তু অ্যাক্টিং এ যখন অ্যাকশন বলছে ঠিক ডায়লগগুলো টুকটুক করে বলে দিচ্ছে, নিউ কামার, কিন্তু দে আর ভেরি স্মার্ট। আমার যে জেনারেশন, শঙ্কর চক্রবর্তী, কুশল, কুণাল, পীযূষ তো নেই, প্যাট নেই, এরপরও যারা ছিলাম তারা এখন অব্দি কাজ করে যাচ্ছে, কিন্তু এই জেনারেশনটা কিন্তু আমি দেখছি যে বেশি দিন হচ্ছে না, করতে পারছে না। সেটা কেন? প্রথম কথা, কোনো আইডেন্টিটি নেই, এর নাম ফুলকি, ওর নাম চুলকি, এর নাম ফুলকি, আসল নাম কেউ জানে না, খুব কম মেয়ের নাম জানি, সেটাও বোধহয় বেশ কিছু ছেলের নাম জানি, বেশ কিছু বছর কাটানোর পর তবেই সেই নামটা, তার নাম কিন্তু ওই ফুলকির মা, হ্যাঁ মঞ্চে আসছেন ফুলকির মা, আর ফুলকির মা তো নাম আছে। এখন সেটা সেক্ষেত্রে মানে কি, সিরিয়ালে যেটা হয়, সিরিয়াল তো মানে লোকে মনে রাখে না খুব একটা,
ওটা ইটস মিডিয়া টু ইনকাম করার একটা জায়গা, তো মনে রাখে না, কারণ একবারই দেখছে মানুষ। সিনেমা যেমন একটা অন্যরকম জায়গা আছে, যাই বলো, যত খারাপ জায়গা থাক, সিনেমার একটা অন্য সিনেমাটা থেকেও যায় একটা জায়গা আছে, সিনেমা আর্টিস্টের জায়গা আছে। কিন্তু সিরিয়ালে এইটাই হচ্ছে, মানে কেউ টিকছে না। খুব ভালো ভালো আর্টিস্ট আছে, কিন্তু আমি তো দেখতে পাই না তাদেরকে। ভালো ভালো আছে, ইয়াং, তো কাজ নেই, তাদেরকে মেন রোল হয়তো দুটো করলো, তারপর তাকে সাইড ক্যারেক্টার দিয়ে দিল। এটা কেন হচ্ছে? তারা তো ভালো কাজ পারে, ভালো অভিনয় করে, তারপরেও কি জানি না আমি কেন হচ্ছে না, জানি না। তাও তো এখন দেখছি কিছু সিরিয়ালদের নিয়ে আর্টিস্টদের দিয়ে সিনেমায় নেওয়া হচ্ছে, সিনেমাতে নেওয়া উচিত। কারণ সিরিয়ালে যারা করতে পারে তারা সিনেমা করাটা কোনো ব্যাপার না, তার সিরিয়াল করা সব থেকে টাফ। তো খুব কম সময় অনেক একদম তখনই স্ক্রিপ্ট আসছে, অত বড় ডায়ালগ মনে করে ঠিক জায়গায় ঠিক পাঠটা করা, ঠিক কিউ দেওয়া, লাইট নেওয়া, টাইম একটা ফ্যাক্টর। বড় এনজি করলে হবে না, আমাদের টাইমে তো এনজি করলে মানে রিহার্সাল হতো 8টা, তারপরে টেক হচ্ছে। তখন তো ফিল্মে হতো, এটা ফিল্ম মানে শেষ হয়ে যায় মানে ব্লস। এখন তো চিপে হয়, চিপ তো ইরেজ করে দিয়ে ওটা চিন্তা নেই, এনজি এখন মানে তার টেকে চলে যায়। আগেকার দিন আর বলাই যেত না, ঠিক জায়গায় আসছো, ঠিক ডায়ালগটা বলছো, সেটা বিরাট ফ্যাক্টর ছিল। তো সেইটা এখন খুব ইজি হয়ে গেছে, এটা করছে খুবই ভালো। আমি আশা করবো আরো সিরিয়াল থেকে সিনেমাতে তারা আসুক, নিশ্চয়ই স্টে করবে, ভালো লাগবে। তুমি যেমন ভাবে বললে এখনকার জেনারেশনকে তুমি বললে খুব স্মার্ট, তারা ভালো কাজ করছে, কিন্তু তোমাদেরই জেনারেশনের কিছু মানুষজন কিন্তু খুব বিরক্ত এখনকার জেনারেশনের উপর। তাদের বক্তব্য যে তারা সিরিয়াস নয়, তারা রাদার শর্টে এসে রিলস বানাচ্ছে, এদিকে মন দিচ্ছে ওদিকে মন দিচ্ছে। হ্যাঁ, মানে সেটাকে কি তুমি এগ্রি করো? এগ্রি তো করি, কিছুটা এগ্রি করি। দেখো আমি এবং নাকি রেসপেক্ট করে না বড়দের, অনেক। দেখো রেসপেক্ট করলো কি করলো না দেখো যায় আসে না। তুমি আবার রেসপেক্ট করলেই কি আমি রেসপেক্টেড হবো তা নয়। আমি যেটা মনে করি যে ঠিক আছে, আমার জায়গাটা আমি জানি, তুমি রেসপেক্ট করলে ভালো, না করলে আরো ভালো, আমার কিছু যায় আসে না। তো তোমার ফল্ট, আমার ফল্ট না। আমি হয়তো গেলাম চেয়ার, তুমি উঠলে না, এটা তোমার ফল্ট। এই নিয়ে আমি কোনো কমপ্লেন করতে চাই না, সেটা অন্য জিনিস। জানি না সেটা তার শিক্ষা দীক্ষা বলে, তার শিক্ষা দীক্ষা নেই তাহলে সেটা অভদ্র। সেটি অভদ্র হয়, তুমি তাকে ভদ্র করার তোমার দায়িত্ব না, তুমি অভদ্র থাকো, সময় উত্তর দেবে, যারা দেখছে তারা বলবে, আমি কেন তার নিয়ে বলতে যাবো? আর সে আগেকার দিনে কি এখনো যখন ধরো আমি যখন পুরোনো দিন পাঠ করতে চাই, তারা বলে যে আমার পাঠটা বলা বলি কর না, বেকার বসে পাঠটা নিয়ে আলোচনা হয়। যখন আলোচনা হয় এই পাঠটা একবার বল, তুই এভাবে বলছিস তাহলে আমি এইভাবে বলবো, একটা আলোচনা। এখন তুমি কাউকে খুঁজে পাবে না, এই পাঠটা বল না, ও হয়ে যাবে, তা না কোনো টেনশন করো না। টেনশন করছো কেন তুমি? কিন্তু করে দেবে, কিন্তু আমি জানি ও ঠিক করে দেবে, আমি হয়তো আটকে যাবো। মানে একটা স্কুলিং থাকে তো, আমাদের স্কুলিংটা একটুখানি তৈরি হয়ে প্র্যাকটিস করে তারপরে মাঠে নামবো। হ্যাঁ, এই স্কুলিংটা থিয়েটার এক্স্যাক্টলি যে রিহার্সাল হবে, থিয়েটার তো রিহার্সাল করতেই হবে। তো সেটা সেই স্কুলিংটা তো অ্যাকচুয়ালি থিয়েটার থেকে যারা আসছে তারা কিন্তু অন্যরকম, মানে সেটা তো থিয়েটার থেকে আসছে, ভালো ভালো ছেলে যারা স্টেজ মানে ভালো ভালো গ্রুপ থেকে আসছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা হঠাৎ করে এসে যাচ্ছে তারা তো এই সিস্টেমটাই জানে না। তারা জানে ওখানে যাবো, 3টে ডায়লগ বলবো, 5টা অটোগ্রাফ দেবো, তারপরে ফাংশন, প্রচুর টাকা, কেমন আছেন, ভালো আছেন, আপনাদের মতো লোক আমি কোথাও দেখিনি, একই ডায়লগ সব জায়গায় বলছেন, টাকা পাবে, একটা ফ্ল্যাট ইএমআই, গাড়ি ইএমআই, চলে এলো। যদি কোভিড আসে সব বোনাস, ইএমআই আটকে যাবে, তখন কোথায় ফ্ল্যাট, কি করবো, হব করে কান্না। আবার যদি ঠিক থাকে চলবে, চলতে গেলাম গাড়ি। আমি ইন্ডাস্ট্রি এই বছর 30-35 বছর, আমি গাড়ি কিনেছি অনেক পরে, আমার সেরকম কিছু। এখন তো এসে 2 মাসের মধ্যে গাড়ি কিনতে, কিন্তু ভালো, দ্যাটস গুড, দ্যাটস গুড। বলা হয় যে যারা এরকম ক্যামেরার সামনে আসেন তারা পাবলিক ভেহিকলসে চড়লে তাদের এটা ভালো হয় না, নষ্ট হয়ে যায় সেই জন্য। তো তুমি যে এত বছর পর যখন গাড়ি কিনেছো বলছো, এবং তখনকার যুগে এত ক্যাবের আমি এখনো বাই এতে যাই আর কি, মেট্রোতে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা হয় না, আমার তো কোনো অসুবিধা হয় না, কারণ আমি জানি আমাকে বুঝতে হবে যে আমি কোথায় আছি। আমি উত্তম কুমার নই, আমি মিঠুন চক্রবর্তী নই, সৌরভ গাঙ্গুলি নই। আমি যদি সেটা হতাম আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না, বাড়ি থেকে বেরোলে আমার লোক ছেঁকে ধরতো, তো বাড়ি থেকে বেরোতে কেউ ছেঁকে ধরছে না। দুজনে তো বলছে আপনার সিরিয়াল ভালো লেগেছে, আপনি সিরিয়াল করেন না, কি যেন নামটা, কোন সিরিয়াল করেন, এর জন্য তো আমি প্রাইভেট রুমাল চাপা দিয়ে যেতে যাবো কেন? সেই জায়গায় গেলে তুমি এমনি ফিল করবে, তুমি যেতে পারবে না,
মিঠুন চক্রবর্তী এখন যদি রাস্তা দিয়ে যায় আর মিঠুন দা একটা টাইমে পরে উনি হাঁটতে পারবেন, তো বাধ্য হয়ে ওকে একটা মানে 3টে লোক নিয়ে যেতে হবে যাতে মানে ফর হিজ সেফটি। মিঠুন দা মানুষটা একদমই সিম্পল, ওকে বললো চলে যাবে, তো আমরা সামলাতে পারবো না, ও চলে যাবে কিন্তু আমরা ওকে মানে ছাড়বে না। পুলিশ বলবে আপনি যাবেন না, আমার প্রোটেকশন না নিলে প্লিজ যাবেন না, মারা পড়ে যাবে, সেইটা হবে আমাকে ক্ষেত্রে সেটা হবে। অজ তোমার তো অজ মানে গ্রাম মানে একটু দূরে আউটস্কার্ট, সেখানে গেলে একটা নাম টাম যদি বলা হয় ভিড় হয়। এখন একদিন প্রাইভেট ভেহিকলসে গিয়ে দেখো, আমি বলছি না বাসে ঝুলে যেতে বলছি, হ্যাঁ তুমি মেট্রোতে একদিন ওটা দেখো না কি মানে মেট্রো কি মানে বন্ধ হয়ে যাবে, আমার তো মনে হয় না একদম পাবলিক ডাইরেক্ট তুমি বেরিও না, মানে যেটা আগেকার দিনে শিল্পীরা করতেন যে পাবলিক অ্যাপিয়ারেন্সই করতেন না, তখন কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স খুব কম। শুভেন্দুবাবু একবার নাকি কোথাও পেট্রোল কি তাকে বলে আপনি তুই কি করছিস, তোকে তোকে দেখে ফেলবে সিনেমা কেন টিকিট কেটে দেখবে, হ্যাঁ কেউ এমনি তাকে দেখিনি, এক ঝলক দেখেছে হয়তো, তাই জন্য স্টার স্বপ্নের লোক, একটা স্বপ্নের লোক। ওই কিন্তু এখন তো আমরা সিঙ্গারার দোকান ওপেন করতে যাই, সিঙ্গারা খেয়ে দেখবেন খুব ভালো কাজ, কত টাকা দেয় তার আর প্রাইভেট আর পাবলিকের কি তফাৎ, এটা তো কোনো মানে হয় না না, তাহলে সব দিকে বন্ধ করে দাও একদম, আমাকে দেখতে কেউ পাবে না, খালি ক্যামেরাতে পাবে, সেটা করো সেটা। হ্যাঁ সেই জায়গাটা এখন আর একদমই নেই, সেটা পুরোই বদলে গেছে। এখনকার সময় তোমাদের টলি ইন্ডাস্ট্রিতে একটা রাজনীতির প্রভাব রয়েছে, এটাকে কি বলবে, এটা কি ভালো দিক না খারাপের দিক? দেখো রাজনীতি তো যে কেউ করতেই পারে, কিন্তু জানতে হবে, জানতে হবে মানে কি মানে যে কোনো জিনিস মানে আমি খেলা নিয়ে কথা বলতে লাইক করি বলি, খেলা সবসময় আসে, আমাকে যদি হাফ প্যান্ট পরে বুট পরে হঠাৎ যদি একটা টিভির মধ্যে আমাকে দিয়ে দেওয়া হয়, আমি কি পারবো খেলতে? পারবো না। আর পলিটিক্সটা তো খুব মানে হোপফুলি খুব শিক্ষিত জায়গা হওয়া উচিত, যেটা সরি টু সে নেই। শিক্ষিত লোকের ওখানে যাবে, যেখানে কনস্টিটিউশন নিয়ে কথা, অ্যামেন্ডমেন্ট কত রকম হয়েছে, তার মানে বিরাট একটা সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, পড়াশোনা আছে, পলিটিক্যাল সায়েন্স, তো এটা বিশাল একটা সাবজেক্ট। সেখানে 144 কে 262 বলে দিলাম, মানে কোনো মাথা নেই মুন্ড নেই, আমি এটা বলে দিলাম, এরকম করে তো হয় না। আমার মনে হয় না ওটা ঠিক হচ্ছে। এখন যারা যাচ্ছে তারা ভালো করুক, মানে মানুষের সেবা করতে যাচ্ছে, মানুষের সেবা করুক, কিন্তু আমার মনে হয় না না জেনে কিছু করাটা উচিত, জেনে করা উচিত, মানে নো দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড, তবেই তুমি সেখানে যেতে পারবে। এই যেখানে তোমাদের যে এগুলো বসে আছে ক্রুজ, তারা তো এক্সপার্টস, ক্যামেরা ফোকাস করছে, এখন আমায় যদি ওখানে দিয়ে দেয় আমি কি দিব, তারপর যখন স্টুডিও যাই অর্ধেক ওঠেইনি, এখানে উঠলো না, ওটা ইরেজ হয়ে গেছে, এটা আসেনি, এগুলো তো বোকা বোকা কথা, আমি না জানি ওখানে বসবো কেন? সিনেমা পরিবারে যে জানি না তা কিন্তু নয়, অনেকেই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব জানে, শিক্ষিত, খুব শিক্ষিত ছেলে মেয়ে কিন্তু আছে, কিন্তু তারা যায় না, তারা যায় না, মানে সেই আগুনে হাত দেয় যে মূর্খ, যে বুদ্ধিমান সে তো আগুনে হাত দেবে না, যারা মূর্খ হয় তারা আগুন আওয়াজ চলে গেল, হাত দিতে গেল, তুই জানিস হাত দিতে জানিস না হাত দিয়ে যাবে, এর জন্য টাকা ভালো যাও ইনকাম করো। ভেরি স্যাড টু সে, সবাইকে খারাপ বলছে না, কিন্তু অনেকেই আছেন যাদের যোগ্যতা নেই, কিন্তু গেছে চলে গেছে, ভালো তো, এটা করে ইন্ডাস্ট্রি ভালো হচ্ছে কি? আমার তো মনে হয় ইন্ডাস্ট্রির মধ্যে কালার আসবে কেন? আমি এই লাল হতে পারি, আমি নীল হতে পারি, সবুজ হতে হলদে হতে পারি, কাজের জায়গায় আসবে কেন? আগেও তো এসব ছিল না, কাজের জায়গায় এগুলো না আসাই ভালো। আর যার যেটা ইচ্ছে, যে দলকে যে ভালোবাসে 100 বার ভালোবাসতে পারে, তাতে সবাই কি আছে, সেটা অন্য একটা জায়গা। কিন্তু পলিটিক্যাল মানে এমপি এমএলএ হওয়া মানে পার্লামেন্টে গিয়ে তোমাকে মানে অনেক বড় দায়িত্ব, কিন্তু অনেক বড় বিরাট দায়িত্ব, মানে ছেলেখানা নয়। সেটা যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে খালি সিনেমাটিস কেন, অন্য জায়গা থেকেও তো যারা আসছে তারাও কি খুব শিক্ষিত, খালি সিনেমাটিস দোষ দিয়ে লাভ নেই। যারা এমনি সিনেমাটিস নয়, এমএলএ এমপি হচ্ছে 80% কিছু জানে না, গুন্ডা বদমাস তারা জায়গায় বসে আছে, আবার 20% শিক্ষিত লোকও বসে আছে। এটা তো এখন ট্রেন্ড হয়ে গেছে, এই ট্রেন্ডটা কেটে যাবে। তোমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই, তাই তো? আমি জানি না যে ওরা আগুনে হাত দেবো, আমি জানি না যেটা, আমি জানি না যেটা, সেটা আমি কেন হাত দিতে যাবো? আমি তো
পারবো না করতে। সমাজ সেবা অন্য জিনিস, সমাজ সেবা যেটাকে বলে, সেটা তো পলিটিক্যাল দিকে না গিয়েও করা যায়। সমাজের সেবা বা মানুষের ভালো জন্য কি আমার এমপিএম হতে হবে, কাউন্সিলর হতে হবে? তো মানুষেরও করতে পারে, কারো উপকার, কারো ভালো, এর জন্য তো কোনো পথ লাগে না আমার মনে হয়। এবার একটু একদম অন্য প্রসঙ্গে আসবো। তোমাকে আবারও আমরা বড় পর্দায় পেতে চলেছি আমার বস। হ্যাঁ, এটা আমার কাছে খুব শিবপ্রসাদ। আমি এক্সপেক্ট করিনি, দুম করে আমায় ফোন করে বললো একটা রোল আছে ভাস্কর, তোমায় করতে হবে। শিবপ্রসাদ মানে নন্দিতা দি, এদের তো ছবি একটা অন্য ক্লাসের ছবি, একটা অন্য ভাবের ছবি হয়। আমি খুব অবাক হয়ে গেছিলাম, কাজটা করেছি আমার বস। তারপরে বহুরূপীতেও একটা ছোট পার্ট দিয়েছিল, সেটাও করেছি। বহু বছর পরে পুজোয় একটা ছবি আসবে, আমার বড়দিন একটা ছবি আসবে, এটা ভেবেও খুব ভালো লাগছে। আর রাখি গুলজারের সঙ্গে কাজ ছিল, সেটা একটা স্বপ্ন, অত বড় একজন শিল্পী, তার সঙ্গে কাজ, মানে ওই আর কি, মানে খুব আনন্দিত আমি। ভালো অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, খুব ভালো। আচ্ছা, অনেকেই তো অভিনয় থেকে পরিচালনায় আসে, তোমার এরকম কোনো ইচ্ছা আছে? সাহস নেই। আচ্ছা, ইচ্ছে তো সবারই থাকে, কিন্তু সাহস নেই। থাক না, এখন এটা নিয়ে আছি, থাক না, তারপরে ওগুলো যদি হয় কোনোদিন হবে, ওই যদি হয় হবে। আচ্ছা, হয় হবে। আমরা কথা বলতে বলতে একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের চটজলদি সেশনে। জাস্ট ছোট পরপর কটা প্রশ্ন রাখবো, তুমিও চটজলদি একটু জাস্ট উত্তরটা দিয়ে দাও যেরকম দিচ্ছ। ভূতের রাজা এলো, তোমাকে দুটো বর দেবে, বলবো ভূতের রাজা কি চাইবে? শান্তি। শান্তি কেন? এখন কি অশান্তি রয়েছে? না, শান্তি, মানে আমি বলছি কি শান্তি, অশান্তিতে নেই, শান্তি। কিন্তু আমি চাই অর্থ যা আছে ঠিক আছে, অল্প অর্থ ভালো, কিন্তু শান্তি, একটু মানে বেশ আনন্দ করে উইথ ফ্যামিলি সবার সঙ্গে বসে একসঙ্গে বসে খাওয়া, জয়েন্ট ফ্যামিলি আবার ফিরে আসুক। আচ্ছা, ভালোবাসো? আমার জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে হই হই করে মজা করি। আচ্ছা, অভিনেতা না হলে কি হতে? কি হতাম? ওই খেলোয়াড় হতাম, মানে হয়তো স্পোর্টসম্যান হতাম না, হয়তো মালি হতাম, ও বল বয় হতাম, বা কোনো ক্লাবের হয়তো অ্যাসিস্ট্যান্ট কোচ হতাম। আচ্ছা, মানে কিছু একটা মানে স্পোর্টস ওরিয়েন্টেড কিছুর সঙ্গে আমি থাকতাম। আচ্ছা, আমাদের জীবনে সবসময় তো সবটা ভালো চলে না, উত্থান পতন থাকে, পতন বেশি থাকে, পতন বেশি থাকে, বা আমরা হয়তো সেটাকেই বেশি চোখে পড়ে, যখন খারাপ সময়টা যায় বেশি আমরা সেটাকে বেশি মনোযোগী হয়ে যাই, ভালোটা বড্ড তাড়াতাড়ি চলে যায়। তো এমন কোনো ঘটনা, এমন কোনো পরিস্থিতি যেটা তোমার জীবনে, যেটা তোমার মানে যেটা তোমাকে জিজ্ঞেস করলে তুমি হয়তো ভাবলে যে এইটা যদি না ঘটতো জীবনে ভালো হতো, মানে এমন কোনো ঘটনা যেটা তুমি ডিলিট করতে চাও? আমি তো সবকিছু নিয়ে চলতেছি, সবকিছু নিয়ে। আচ্ছা, হ্যাঁ, তোমার মতো পজিটিভ মানুষের কাছে তো ডিলিট কেন করব? আমি অ্যাডও করব না, ডিলিট করব। ওই মানে আমাকে এটা দেয়া হয়েছে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম, কি লাভটা হলো আমার? এটা আমি তো এটা খাচ্ছি না, চুষছিও না, কিছু করছি, এমনি পড়ে ফর শো শো, তো থাক না, কি অসুবিধা আছে? আমি এখান থেকে করে খাবো না। বিষয়টা হচ্ছে যে অনেক অভিজ্ঞতা থাকে না, অনেক অভিজ্ঞতা থাকে যেটা যেটা মনে হয় না, যেটা না ঘটলে, বা সেটা হয়তো তুমি মানুষটাকে একটু তিক্ত করে দিলে। আমি যদি বড় না হতাম খুব খুশি হতাম। বড়? আচ্ছা, ছোটই থাকতে চাও। আচ্ছা আচ্ছা, ব্যাক টু নট মানে স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, ওই লাইফটা। স্কুল লাইফ নয়, লেখাপড়া করো এখানে, অটো ইনডিসিপ্লিনড লাইফ ইন কলেজ, বাঙ্কিং স্কুল, বাঙ্কিং কলেজ, বাঙ্কিং ইউনিভার্সিটি, চলে গেলাম সিনেমা দেখতে। হ্যাঁ, কোনো ইনকামের বাবা টাকা দিচ্ছে, কোনো হেডেক নেই, বাড়ি গিয়ে খাবার পাচ্ছি, ওই করছি, টুকটাক প্রেম হচ্ছে, খুব মজার একটা লাইফ। আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট কলেজ এন্ড ইউনিভার্সিটি লাইফ, ব্যাস, তার আগেও না পরেও না। আচ্ছা, অনেক চরিত্র করেছো, তবু স্বপ্ন থেকে যায় না যে এই এরকম একটা চরিত্র যদি পেতাম? এরকম কোনো আছে, এরকম কোনো স্বপ্নের চরিত্র যেটা করলে তুমি খুশি হতে? সিরিয়াস কমেডি কোনো ক্যারেক্টার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সিরিয়াস না, সিরিয়াস তো করি সিরিয়াস কমেডি, নেগেটিভ করার ইচ্ছা? নেগেটিভ করার খুব ইচ্ছে আছে। তাই? হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ কেউ দেয় না, কিন্তু নেগেটিভ করার আমার খুব ইচ্ছে আছে। তোমাকে অ্যাকচুয়ালি দেখতে খুব পজিটিভ ঠিক আছে, মানে হ্যাঁ, পজিটিভ মানে মুখ চোখ হয়তো সেরকমই আর কি। নেগেটিভে বেশি চ্যালেঞ্জ থাকে না? ভালো ছেলে, হ্যাঁ ভালো ছেলে, আমি ভালো ছেলে মোটেও নই। না, নেগেটিভে প্রচুর চ্যালেঞ্জ থাকে, নেগেটিভ অনেক কিছু করার থাকে, অনেক কিছু। নো ডাউট। সময়ের দাবি মেনে আজকে যেতে হবে। ভীষণ ভালো একটা প্রাণখোলা আড্ডা হলো, খুব ভালো লাগছে। যাওয়ার আগে অবশ্যই আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাবো, যারা এইভাবে কথোপকথনকে পছন্দ করছেন। এইভাবেই পাশে থাকুন এবং সকলের সাথে শেয়ার করুন। আর ডেফিনেটলি আজকে ভাস্কর দাকে রিকোয়েস্ট করবো তাকে কিছু বলার জন্য।
সিম্পল কথা, লাইফটা খুব ছোট্ট, খুব ছোট্ট জীবন। তুমি দেখবে ঝাপঝাপ করে টাইম পেরিয়ে যায়, টাইম ইজ ভেরি ফাস্ট। এনজয় এভরি মুহূর্ত আর কি, মুহূর্ত থেকে এনজয় করো। যে টাইমটা খুব ছোট, আমাকে ওটা হতে হবে, আমি টু গো টু দ্য টপ, ওটা পেতে হবে, এসব মাথা থেকে ছাড়ো। যেরকম বল আসবে সেরকম খেলবে, ফুল টসলে মারবে, গুডল্যান্ডে ঠুকবে, শর্ট পিচে ব্যাকে যাবে, অফ স্টাম্পের বল ছেড়ে দেবে, একদম প্রতিটা ক্রিকেট আর জীবন কিন্তু এক। সুতরাং যেরকম বল আসবে সেরকম খেলবে। আমার সব বলে 4 মারতে হবে, সব বল ঠুকতে তার নয়, কিন্তু জীবনটা খুব ছোট, যেরকম সুযোগ আসবে সদ্ব্যবহার করো। পৃথিবী দেখো, বিভিন্ন জায়গা, পাহাড়, সমুদ্র, কত কি আছে দেখার এই পৃথিবীতে। বলছি না যে অনেক দূরে যেতে হবে, এই কলকাতা থেকে একটু দূরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে গিয়ে ঘুরতে পারো, আনন্দ করতে পারো, ভালো মন্দ খেতে পারো, আড্ডা মারতে পারো, মানে বি ফ্রি, একদম ফ্রি বার্ডের মতো ঘোরো আকাশে। যখন নামবে উঠবে। বেশি চিন্তা নিও না, চিন্তা এমনিতেই প্রচুর চিন্তা আমাদের জীবনে, আর বেশি চিন্তা নিলে মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং মানে টেক দ্য লাইফ ভেরি ইজি অ্যান্ড প্লে অ্যাকর্ডিং টু ইয়োর মুড, ইয়োর নেচার। তোমার যেরকম ভালো মনে হবে সেরকম করে চলো, সবাইকে নিয়ে থাকার চেষ্টা করো, ঝগড়াঝাটি করো না। অনেক খারাপ কথা অনেকে বলবে, ইগনোর করা সব থেকে ভালো, এবং ফোকাসটা স্ট্রেট রাখবে যে আমাকে আনন্দ পেতে হবে, আমার অনেকদিন বাঁচতে হবে, সেটা অবশ্য কেউ জানে না কতদিন। যতদিন বাঁচবো আনন্দ করে বাঁচবো, মজা করে বাঁচবো, এবং হই হই করে বাঁচবো। চিয়ার্স। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।